পুরো জাতি একরকম হাঁপ ছেড়ে বেঁচেছে। যখন দুপুর ২টার দিকে এই খবরটি আসে গণমাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, উনি থাকছেন। শুধু থাকছেন না, উনি আরো শক্তভাবে থাকবেন। উনি আ বিদ্যমান পরিস্থিতি আরো শক্তভাবে মোকাবেলা করবেন সবাইকে নিয়ে। এই সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র লিপ্ত, এই সরকারের বিভিন্ন ন্যায়সঙ্গত কাজে যারা বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে উনি আরো শক্ত অবস্থান নিয়ে উনি ঘুরে দাঁড়াবেন। খুব ভালো লাগলো। এই সংবাদের মধ্য দিয়ে পুরো জাতি একরকম হাঁপ ছেড়ে বেঁচেছে। ১৯ জন উপদেষ্টার একটি রুদ্ধদ্বার বৈঠক শেষে এই খবরটি গণমাধ্যমের কাছে আসে বেলা ২টার দিকে। এবং মিটিং শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদেরকে এ বিষয়ে খোলামেলা কথা বলেন। আমি যুগান্তর অনলাইনটা একটু কোট করি, ইতিমধ্যে অনেকে জেনে গেছেন। তারপরেও আমার যারা দর্শক তাদের জন্য আমি একটু বলছি যে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আমরা আমাদের কাজ শেষ না করে কোথাও যাচ্ছি না। শনিবার একনেক বৈঠকের পর হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। দুপুর ১২টা ২০ থেকে শুরু হওয়া বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ে অগ্রগতি বাধা সৃষ্টিকারী বিষয়গুলো চিহ্নিত করা এবং সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, তিনি চলে যাবেন বলেননি। তিনি বলেছেন, আমরা যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে আমাদের অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সব বাধা অতিক্রম করবই। অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত দায়িত্বের গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে। আমরা এই দায়িত্ব ছেড়ে দিতে পারি না। পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে কি বাধা আসছে, কে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আমরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে ইত্যাদি। এখন এখন এই সংবাদ শোনার পরে তো অনেকটা মুষড়ে পড়েছে, হতাশাগ্রস্ত হয়ে পড়েছে যারা একেবারে কায় মনোবাক্যে অপেক্ষায় ছিলেন কখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে। বিশেষ করে যারা গণ অভ্যুত্থান বিরোধী শক্তি, যারা গত ১৫ বছরে আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী এক শ্রেণীর দোসর, যারা বাংলাদেশে আছে, বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে আছে, তারা গত ৪৮ ঘন্টায় তাদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়েছিল সব শ্রেণী পেশার মধ্যে। এবং তারা এক ধরনের হাতা গোটায়া প্রস্তুতি নেওয়া শুরু করেছিল যে উনি পদত্যাগ করার পরে রাস্তায় নেমে যাব এবং আমরা প্রতিশোধ নেব। আর ওপার বাংলা জানেনি, রিপাবলিক বাংলা, হায়তাস, ওরা এখন কি বলবে? গতকাল থেকে আপনারা অনেকেই দেখেছেন, শুনেছেন যে ভারতের কতগুলো দালাল টিভি চ্যানেল তারা কি নির্লজ্জ ভাষায় যেভাবে বাংলাদেশের এই খবর প্রচার করেছে, তারা এও পর্যন্ত বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সব রেডি, পদত্যাগপত্র রেডি, সব মাত্র সাইন করাটা বাকি। যমুনার সামনে ব্যাপক নিরাপত্তা বহু তৈরি করা হয়েছে। ইউনূস কি পালাবেন না জেলে যাবেন ভাবছেন। নানান রকম, ইউনূস কয়েকশো কোটি টাকা দুর্নীতি করেছেন, ওনাকে জেলে যেতে হবে। অদ্ভুত, মানে একটা মিডিয়া ওয়ার, প্রোপাগান্ডা যুদ্ধ। কি লাভ? এটা শুরুতে এই ৫ই আগস্টের পর থেকেই রিপাবলিক বাংলা সহ কি আস্তাক টিভি আরো অনেকগুলা, মানে ভারতের 95% টেলিভিশন তারা এই নির্লজ্জভাবে এই সাম্প্রদায়িকতার বিষ উগরে দিচ্ছে
এবং আওয়ামী লীগের পক্ষে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ, রাগ তারা একেবারে উগরে দিচ্ছে এবং তারা তো সকাল বিকাল বাংলাদেশ দখল করে নাই। এখনো বলি ভাই, দাদারা আমার ভালো হয়ে যান। এটা করতে হয় না। বড় দেশের কাছে ছোট দেশগুলো কি শিখবে? এই শিখবে। আপনাদের এই ধরনের পলিসির ভুলের কারণে আপনারা অনেক পিছায় গিয়েছেন। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কিছুই বলবো না, বললে মাইন্ড করবেন। দেখেন আপনাদের চারিদিকে সকল বন্ধু রাষ্ট্রগুলো কিন্তু আপনাদের সাথে সম্পর্কটা কোথায় চলে গিয়েছে। নিয়ন্ত্রণ করতে হয় না, ভালোবাসতে হয়। আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভালোবাসেন। আপনাদের এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেখে দেখে শুনে এই বাংলাদেশের যারা বাংলাদেশি হিন্দুরা, হিন্দু ভাইয়েরা আমার, বোনেরা আমার, তারাও ত্যক্ত বিরক্ত, যারা খুব মন থেকেই এই তার দেশটাকে ভালোবাসে, তার জন্মভূমিকে ভালোবাসে। আপনারা যতই উস্কানি দেন না কেন, বাংলাদেশের বেশিরভাগ, যাদেরকে আমি সংখ্যালঘু বলতে চাই না, বাংলাদেশের বেশিরভাগ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা এদেশেই তারা থাকতে চায়, তারা এদেশকেই ভালোবাসে। দয়া করে কোনো একটা দল বা ব্যক্তিকে এভাবে ভালোবাসতে যেয়েন না। আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাংলাদেশকেও ক্ষতিগ্রস্ত করেছেন। আমি মনে করি যদি বাংলাদেশে গণতন্ত্র ঠিক থাকে, ঠিক থাকতো, যদি আপনারা এখানে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট লালন পালন না করতেন, শুরু থেকেই যদি আপনারা এই ধরনের হস্তক্ষেপের পররাষ্ট্রনীতি চাপিয়ে না দিতেন, বাংলাদেশ অনেক এগিয়ে যেত, বাংলাদেশ ভালো হতো, আপনারাও ভালো থাকতেন, আপনাদের সেভেন সিস্টার নিয়ে এত দুশ্চিন্তা থাকতো না। আরে ভাই, বাংলাদেশ তার নিজের সীমানা, নিজের দেশের উন্নতি, নিজের দেশের সমস্যা সমাধান নিয়ে ব্যস্ত। এই ধরনের মানসিকতা নাই। ভারতের ন্যূনতম ক্ষতি হোক, এই চিন্তা বাংলাদেশের কোনো মানুষ করে না। রাজনৈতিকভাবে ভারত যে ভুলটা করে আসছে সেই শুরু থেকেই, যারা একটি দলকেই তারা পছন্দ করে, একটি দলকেই তারা বেছে নিয়েছে। এটাই বাংলাদেশ মানুষের খুব কষ্ট। যাই হোক, আমি মনে করি ষড়যন্ত্রকারীদের মাথায় হাত পড়েছে। এই প্রথমবারের মতো তারা ব্যাহত হয়েছে। একটি বড় প্রত্যাশায় ছিল যে এইবারই সুযোগ। কিন্তু আমি বলি যে এখানেও কিন্তু ওইরকম ব্যাপকভাবে আশাবাদী হওয়ার কিছু নাই, এবং এটা বলা যাবে না যে মেঘ কেটে গেছে। বিপদের মেঘ কাটেনি, মেঘ আছে, সেটি রাতেই বুঝতে পারবেন। বিএনপি জামাতের মিটিং শেষ হওয়ার পরেই কালো মেঘের কিছু কিছু দেখা যাবে। রাজপথে আন্দোলন থামবে না, কিছু পরিকল্পিতভাবে কিছু ইস্যু থাকবে, সেটি নিয়েও কিন্তু ঘোট পাকানো শুরু হবে। এই যে এনবিআর আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা সত্যি পেশা ভিত্তিক, শুধুই কি পেশাদারিত্বের? এনবিআর এর কর এবং কাস্টমস ক্যাডারের অনেক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়, কথা হয়। এই ভিডিওটা বানানোর আগেও একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলছিলেন যে এই এনবিআর এর আন্দোলনে সাধারণ কর্মচারীদের যুক্ত করা হচ্ছে, বাধ্য করা, তাদের কোনো স্বার্থ নাই কিন্তু। এই এনবিআর কে দুই ভাগে বিভক্ত করা এবং এই যে দুটা বিভাগ সৃষ্টি করা, এর সঙ্গে সাধারণ কর্মচারীদের কোনো স্বার্থ নাই কিন্তু, অথচ তাদেরকে জোর করে নামানো হচ্ছে। এর পিছনেও কিন্তু দুরভিসন্ধি। সরকার যেভাবে গেজেট করেছে, আচ্ছা ভালো কথা, কোনো সমস্যা থাকতে পারে, এর সংশোধন করার অনেক সুযোগ আছে। তারপরও অব্যাহতভাবে কিন্তু এটা চলছে কিন্তু কলব বিরোধী। আমার ভিডিও ওনারা দেখলে কিন্তু অনেকেই নাখোশ হবেন। নিজেকে প্রশ্ন করেন, আপনারা জানেন আপনারা কার পারপাস সার্ভ করতেছেন? এই এনবিআর চেয়ারম্যান দুর্নীতির বিরুদ্ধে অনেক কাজ করেছেন। তিনি অনলাইনে এই প্রায় 16 লাখ অনলাইনে উনি কর জমা দেওয়ার ব্যবস্থা করেছেন। অনেক দুর্নীতিগ্রস্ত কর্মচারী শাস্তির মুখোমুখি হয়েছেন, আরো হবেন। এবং বেসিক্যালি উদ্দেশ্য হলো এই সরকারকে ফেল করা। এই সরকারের যে 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 লাইফ লাইন, যে যে রাজস্ব আদায়ের যে মূল জায়গা, এটা বাধাগ্রস্ত করে দেয় এবং আগামীতে যে বাজেট, এই বাজেটটাও যাতে বাধাগ্রস্ত হয়। এগুলো করবেন না।
মানুষ এখন বোকা না। এই এই ডিজিটাল যুগে মানুষ সব খবর পেয়ে যায় এবং সব বের হবে। এটা একটি কনস্পিরেসি। এবং রাজপথে আরো কয়েকটা আন্দোলন দেখেন, সব মববাজি এবং মব জাস্টিস করে দাবি, ন্যায় হোক, অন্যায় হোক, অন্যায্য হোক, সব জোর করে আদায় করে, জিম্মি করে আদায় করে নেওয়া হচ্ছে। আবার লিখে রাখেন, আরো ৩-৪টা দাবিতে রাজপথ গরম হবে এবং সরব হবে এবং কেউ রাজপথ ছাড়তে চাইবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ, ২ জন এই ছাত্র উপদেষ্টার পদত্যাগ, আরো কিছু বিষয় নিয়ে রাজপথ কিন্তু গরম হয়ে যাবে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, ২ জন ছাত্র উপদেষ্টার আর এখানে থাকার দরকার নেই, থাকা উচিত হবে না। যদিও আজকে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নাহিদ ইসলাম বলেছেন, দাবি করেছেন যে সজীব আহমেদ, আসিফ ভুঁইয়া আর মাহফুজুল আলম তথ্য উপদেষ্টা, তারা কেউ এনসিপির না, তারা গণ অভ্যুত্থানের শক্তি, গণ অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি হিসাবে তারা সেখানে যুক্ত হয়েছেন। তারপরও অনেক অভিযোগ, অনেক বিতর্ক আছে যে পরোক্ষভাবে তারা এনসিপি সমর্থন করছেন। ইভেন বিএনপির পক্ষ থেকে তো বলাই হচ্ছে যে এটি অঘোষিত ইউনূসের দল। ডক্টর ইউনূসের দল হলো এনসিপি। এনসিপি এখন সারা বাংলাদেশের সরকারি দল হিসেবে ট্রিট হয় প্রশাসনের কাছে। আছে। আমি মনে করি যে এখানেও এনসিপি বিশাল দায়িত্ব আছে। এই জায়গাটা থেকে এনসিপি ক্লিয়ার করতে হবে। আর আমি যে কথাটি বারবার বলছি, এই ধাক্কা কিন্তু আরো আসবে আপনাদের। এই প্রথম ধাক্কা কিন্তু একটুখানি আপনারা বেঁচে গেলেন। নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শিতার কারণে এই প্রথম দুর্ঘটনার হাত থেকে জাতি রক্ষা পেল। আরো কিন্তু সাজানো পাতানো গেম আছে। একের পর এক কিন্তু এ সমস্ত খেলা হবে। উদ্দেশ্য হলো দেশটাকে শেষ করে দেয়া। উদ্দেশ্য হলো গণ অভ্যুত্থানের যে অ্যাচিভমেন্ট এটাকে শেষ করে দেয়া। উদ্দেশ্য হলো বাংলাদেশ যাতে গণতন্ত্রের পথে যাত্রা করতে না পারে। এই শত্রু কিন্তু বিএনপির মধ্যেও আছে, জামাতের মধ্যেও আছে। সবাইকে অ্যালার্ট থাকতে হবে। দেশটাকে ভালোবাসতে হবে। আর একটা কথা আমি বলি যে আমি মনে করি ব্যক্তিগতভাবে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে একটি বড় ইস্যু আসবে। এটি গভর্নমেন্টের উচিত হবে এটা বলে ফেলা। এবার ডিসেম্বরে না পারেন জানুয়ারিতে ডেট দিয়ে দেন না, দিয়ে দেন। তবু তো আপনারা আরো ৬ মাস টাইম পাচ্ছেন, অনেক কাজ করতে পারবেন। এই ঝামেলায় পেঁচাল রাখার দরকার নাই। ভোট তো আপনার দিতেই হবে। তো ঠিক আছে, বিএনপি চেয়েছে ডিসেম্বর, আপনারা বলছেন ডিসেম্বর থেকে জুন, আসেন জানুয়ারিতে ভোটটা দিয়ে দেন। ঝুঁকি বাড়ায় লাভ নাই। শত্রুপক্ষের হাতে বল তুলে দিতে হয় না। শত্রুপক্ষকে আক্রমণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হয় না। জিদ এবং রাগ ভালো, কিন্তু সেখানে কৌশলী হতে হবে। সব ক্ষেত্রে জিদ, রাগ, আবেগ দেখানো যাবে না। দেশের বিশাল স্বার্থ, দেশের কোটি কোটি মানুষের যে জনসমর্থন, এরকম ম্যান্ডেট নিয়ে কেউ কখনো ক্ষমতায় আসে নাই। গণ অভ্যুত্থানের পরে দেশের সমস্ত মানুষই, একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন ছাড়া সমস্ত মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছে। অতএব আপনাদের উচিত এইসব ফেস করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, কাঙ্ক্ষিত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া। সম্মানের সাথে আপনাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর দয়া করে বিতর্কিত হয়েন না। অহংকার যেন না থাকে আপনাদের মধ্যে। অহংকার না থাকে। দেশটাকে আপনাদেরও ভালোবাসতে হবে অন্তর থেকে। এই গাড়িতে পতাকা উড়লেই তো অনেকের মাথা গরম হয়ে যায়। হট সিটে বেশি মানুষ হট হয়ে যায়। দেখছি তো উপদেষ্টা হওয়ার আগে এই লোকগুলোর আচার ব্যবহার কেমন ছিল, আর আপনারা উপদেষ্টা হওয়ার পরে অনেকের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। আপনজনকে চেনে না, পরিচিত মানুষকে চেনে না, খুব ব্যস্ত, তাদের কথা বলার সময় নাই। ঠিক আছে, আপনারা ব্যস্ত, কিন্তু বেসিক চরিত্র, মানুষের মৌলিক যে একটা বেসিক ভিত, সেটি চেঞ্জ করা যাবে না। এই পতাকা নামলেই আপনার সাধারণ মানুষ দেখেন, শিক্ষা নেন নাই যে এই যে আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপিরা
ওভারনাইট কি হয়ে গেল, রাস্তার ফকির হয়ে গেল। অতএব ক্ষমতা এখন আছে, তখন নাই। সকালে আপনি ক্ষমতাবান, বিকেলে আপনার ক্ষমতাহীন। আপনার ওইটুকুই থাকবে, ভালো ব্যবহার, আপনার সততা, আপনার দক্ষতা, আপনার দেশপ্রেম, এগুলোই থাকবে। এগুলি মানুষ মনে রাখবে। সৎভাবে কাজ করেন দেশের জন্য, সাহসের সঙ্গে, মানুষ মনে রাখবে। আর এই কথাই বলে শেষ করব, সরকারকে কথা, কাজে, কর্মে প্রমাণ করতে হবে যে এনসিপি তাদের দল নয়। কোনোভাবেই তারা এনসিপিকে প্যাট্রোনাইজ করছেন না। কোনোভাবে এই সরকারের উপদেষ্টা, সচিব, আমলারা কেউই এনসিপি দ্বারা প্রভাবিত না। এবং এনসিপিকে প্রমাণিত করতে হবে। আপনারা দল যেহেতু গঠন করে ফেলেছেনই, রাজনৈতিক দলের মতো থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থাকতেন, আপনাদের এক ধরনের মর্যাদা, এক ধরনের কদর থাকতো। যেহেতু আপনারা রাজনীতি করেন, অন্য রাজনীতিবিদদের মতোই মানুষ আপনাদের ট্রিট করবে। এখানে বাড়তি কিছু আপনাদের চেয়ে লাভ নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, জাতি একটি বড় ধরনের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেল আল্লাহর রহমতে, সেভ হলো। আশা রাখি ভবিষ্যতে এইভাবে আরো অনেক বিপদ আসতে পারে, সেগুলো সম্মিলিতভাবে সবাই মিলে সেটি প্রতিহত করতে হবে। আল্লাহ হাফেজ।